হ্যাঁ আমরা 50,000 প্রথম থেকেই বলে এসেছি। 50,000 যুক্তি হতে পারে? অবশ্যই আপনি দেখেন না, আপনি সার্ভে করেন, আপনি জরিপ করেন, আপনি পৃথিবীর একজন সরকারি হাসপাতালে একজন সহকারী অধ্যাপকের বেতন কত আপনি জানেন? সহকারী অধ্যাপক তো গভর্নমেন্ট, আমরা তো তাদের আপনি 50,000 টাকা দাবি করবেন, তাহলে একজন যিনি বিসিএস বা স্বাস্থ্য ক্যাডার, তো তিনিও তো তারা তো রাস্তা তখন নামবে। হ্যাঁ, আপনি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেন না। আপনি ইন্ডিয়ার একজন রেজিডেন্ট, আপনারা যখন চিকিৎসার তুলনা দেন তখন বলেন যে ইন্ডিয়াতে এত ভালো চিকিৎসা হয়, অমুক দেশে এত ভালো চিকিৎসা হয়, বাংলাদেশে কেন এত ভালো চিকিৎসা হয় না। তাহলে যখন ভাতার কথা বলছি, যখন বেতনের কথা বলছি, যখন সুযোগ সুবিধার কথা বলছি, তখন আপনারা কেন বলেন যে যথেষ্ট না? আমরা কি মানুষ না, আমাদেরকে চলতে হয় না? আপনারা কি জানেন যে একটা মেডিকেল ইকুইপমেন্ট কেনার খরচ কত? আপনারা কি জানেন একটা অপথ্যালমোস্কোপ কিনতেই 40,000 টাকা লাগে? এই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের নিজেদের পয়সায় কিনতে হয়, আমাদের নিজেদের পয়সায় আমাদের কাজ শিখতে হয়, আমাদের নিজেদের পয়সায় আমাদের পেশেন্ট দেখতে হয়। গভর্নমেন্ট থেকে তো আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, নিজেদের পকেট থেকে আমাদের আসা যাওয়া করতে হয়। যেহেতু ট্রেডি চিকিৎসক আর কি, সেই জায়গা থেকে আপনার 50,000 টাকা দাবি করা তো অযৌক্তিক। ট্রেনি চিকিৎসক বলে কোনো শব্দ নাই ভাই, আমরা অলরেডি MBBS পাস করে এসেছি, আমরা সবাই সার্টিফাইড রেজিস্টার্ড ফিজিশিয়ান। পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইজ ইকুইভ্যালেন্ট টু আ জব। না, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইজ ইকুইভ্যালেন্ট টু আ জব। আপনারা সব জায়গায়, যে কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখেন, সার্ভে করে দেখেন, ট্রেনিং মানে হচ্ছে আমরা অলরেডি কিন্তু সার্ভিস দিচ্ছি পেশেন্টদেরকে। সো তার বিনিময়ে তো আমাদের সেই যোগ্য প্রাপ্য সম্মানটা পেতে হবে, সেই যোগ্য ভাতাটা পেতে হবে। আমরা তো এইভাবে কম ভাতায় আর কতদিন চলবো? আমরা তো অনেক দিন কম্প্রোমাইজ করেই যাচ্ছি। 2016 সালে তো ওটা ভাতা দেওয়া শুরু হয় নাকি? 2016 সাল থেকে চলে আসছে কত বছর হয়? 8 বছর। জলে আপনার 10,000 টাকা ছিল, 10,000, এখন সেটা হয়েছে 30,000 টাকা। 8 বছর পর 30,000 টাকা। কারণ আপনি এখানে আপনার গত বছর হলো, সেখানে 2 দফা বাড়ানোর পরও 50,000 টাকা দাবি করে, এটা তো একজন গণমাধ্যম কর্মী হিসেবে, দেশের পরিস্থিতি হিসেবে করে আমরা এটা কখনোই আপনার যৌক্তিক। আমরা 2016 সালের আগে ডাক্তাররা কিভাবে কাজ করতো আপনি জানেন? তাদেরকে অনারারি বলা হতো, তারা কোনো কাজ করতো না। আপনি চাকরিতে ঢোকার পরে কোনো মাসে বিনা বেতনে কাজ করেছেন? 1 ঘন্টাও সার্ভিস দিয়েছেন? অনারারি চিকিৎসকরা অনেক বছর ধরে বিনা বেতনে, আই রিপিট, বিনা বেতনে 16 থেকে 18 ঘন্টা সার্ভিস দিয়েছে আউট অফ 24 আওয়ার্স। আপনি সেটা কখনো অনুধাবন করতে পারবেন না, কারণ আপনি কখনো বিনা বেতনে কাজ করেন নাই। হ্যাঁ, আজকাল একটা ড্রাইভারের বেতন 12,000 টাকা, 15,000 টাকা। সেখানে আপনি একজন রেজিডেন্ট চিকিৎসককে কিভাবে বলেন যে তার জন্য 25,000 টাকা মানে যথেষ্ট বা যথেষ্ট না? এই প্রশ্নটাই তো আসা উচিত না। না, এই 5,000 টাকা শোনেন, এইবার এইরকম মাথায় হাত বুলায় অনেকবার আমাদের যৌক্তিক দাবিগুলোকে দমন করা হয়েছে, এবং আমরা ভদ্রতা দেখায় আমরা বারবার রাজপথ ছেড়ে দিছি। কিন্তু এইবার আমরা অ্যাডামেন্ট, এইবার আর আমরা ছাড়বো না। আমাদের যৌক্তিক দাবি আমাদের মানতেই হবে ভাই, এবং এটা যে 100% যৌক্তিক। আপনি এখানে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করেন, আমাদের সাথে নন মেডিকেলও অনেকে আছেন যারা ডাক্তার নন, নাগরিক কমিটির মেম্বার আছেন, তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন। তাহলে আপনার আর কি এভিডেন্স লাগবে এটাকে যৌক্তিক প্রমাণ করার জন্য? আপনি 50,000 টাকা যৌক্তিকতা নাই। প্রথমত এটা হচ্ছে আপনি হতে পারে, আপনার যেমন একাধিকজন বলেছেন নবম গ্রেডের কথা, নবম গ্রেডের সমান সুযোগ সুবিধা আপনার দিতে হবে, এইটা একটা হতে পারে, সেভাবে করতে পারে। কিন্তু 50,000 টাকা দাবি তো সম্পূর্ণ আমার কাছে গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে মনে হয় একটা অযোগ্য। সেটা গণমাধ্যম কর্মী হিসেবে আপনার মনে হতে পারে, কিন্তু একজন ফিজিশিয়ান হিসেবে, একজন স্বাস্থ্য মানে হেলথ কেয়ার সেক্টর প্রোভাইডার হিসেবে সেটা আমার মনে হয় না। হ্যাঁ, কারণ আপনার আর আমার সিচুয়েশনটা কিন্তু আলাদা। আমি উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই, আমার জায়গাটায় যদি আপনি এসে দাঁড়াইতেন, তাহলে আপনি আমার থেকেও বেশি গলা ফাটায় আজকে চিৎকার করতেন। হ্যাঁ, আমরা বাধ্য হয়ে আজকে এখানে নামছি ভাই। 1 বছরের মধ্যে তো আপনাদের 2বার ভাতা বাড়লো, তার 2বার ভাতা বাড়ার পরও তাহলে আপনাদের আন্দোলনটা মানে যৌক্তিক আসলে কতটা এই জায়গা থেকে? কারণ আপনি এটাও তো হচ্ছে স্থায়ী সরকারও না। আপনার হচ্ছে আপনারা গত বছর জুলাই গত বছর আপনারা ঠিক এই সময় আন্দোলন আপনারা করেছিলেন 22 সালে, যখন গত বছর আপনার ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হলো, এবারও আবার 20% ভাতা বৃদ্ধি করা হলো। এই 2 দফা বৃদ্ধি করার পরও আপনারা কেন তার আপনার আন্দোলনটা করতে হচ্ছে? কারণ একটাই, আমরা যে অ্যামাউন্টটা চাচ্ছি সেই অ্যামাউন্টটা পাচ্ছি না। এই 5,000 করে প্রত্যেকবার আমরা রাস্তায় নামবো আর 5,000 করে বাড়ানো হবে, এটা তো একটা মানে প্রহসন ছাড়া আর কিছুই না, তাই না? মানে 5,000 টাকা বৃদ্ধিতে আসলে হচ্ছে না, না আমাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে না। যথেষ্ট যদি না মনে হইতো তাহলে আমরা এই যে প্রত্যেকের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু, হ্যাঁ, FCPS পরীক্ষা শুরু হবে, MD MS ফেজ A ফেজ B পরীক্ষা,
সব পরীক্ষা বাদ দিয়ে আমরা রাস্তায় কেন বসে আছি? আমরা তো শখে বসে নাই ভাই, আমাদের কাছে এটা যৌক্তিক মনে হচ্ছে না দেখেই আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট বলেছি যে 50,000। এখন আপনি 25,000 করেন, 30,000 করেন, এটা তো কোনোভাবেই যৌক্তিক না। এটা তো অনেকটা মাথায় হাত বুলায়ে হচ্ছে আপনারা ইয়ে করে দিচ্ছেন। আমাদের দাবিটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে 25,000 টাকা করে ভাতা দেওয়া হয় মাসিক, যেটা আমাদের যোগ্যতার তুলনায় বা আমাদের কর্মঘণ্টার তুলনায়, আপনারা জেনে থাকবেন যে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক আপনি বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতালে বা যে কোনো পাবলিক হেলথ ইনস্টিটিউট বা যেখানেই যান না কেন, দেখবেন যে তারা 16 থেকে 18 ঘন্টা ডিউটি করে, এবং আপনি যদি পার আওয়ার ওয়েজও হিসাব করেন তাইলেও কিন্তু এটা 25,000 টাকার অনেক বেশি হয়। হ্যাঁ, তার মধ্যে একজন এই বয়সের একজন ডাক্তারের সংসার থাকে, তাদের বাচ্চা কাচ্চা থাকে। ঢাকা শহরের মতন একটা জায়গায় যেখানে সব কিছুর দাম সপ্তাহে সপ্তাহে বাড়ে, সেখানে 25,000 টাকায় জীবনযাপন করা এটা খুবই মানবেতর। এই কারণে আমরা অনেক দিন ধরে এটাকে একটা সম্মানজনক অ্যামাউন্টে অন্যান্য দেশের রেসিডেন্ট ডক্টরদের সাথে একটা মানে মিলিয়ে, যাতে হচ্ছে আমাদেরও সম্মানটা বজায় থাকে, আমরাও আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারি, এটা 50,000 টাকায় বাড়ানোর জন্য অনেক দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করে আসছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের এই যৌক্তিক আন্দোলনটা এখনো পর্যন্ত মানা হয় নাই বা আমাদের হাতে ওই প্রজ্ঞাপনটা দেওয়া হয় নাই। আমরা বাধ্য হয়ে আজকে সবাই রাস্তায় নেমে আসছি, আমাদের হসপিটাল ছেড়ে, আমাদের রুগী ছেড়ে, আমাদের পরীক্ষা পড়াশোনা সব কিছু ছেড়ে বাধ্য হয়ে রাস্তায় অবস্থান করতে হচ্ছে শুধুমাত্র এই একটা দাবি পূরণের জন্য। দাবি পূরণ হলে আমরা চলে যাব, আমাদের এই একটাই কথা। আমরা দেখেছি আপনারা জুলাই বিপ্লবের আগেও রাস্তায় এই শাহবাগী আপনারা আন্দোলন করেছেন, এবং জুলাই বিপ্লবের পরও আপনারা এই শাহবাগী আন্দোলন করছেন, এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পর্যন্ত আপনাদের এই দাবির সাথে একত্রতা পোষণ করেছে। তারপরও কেন দাবি মেনে নেওয়া হচ্ছে না? আসলে মূল বাধাটা কোথায়? দেখেন, আমরা তো আসলে সাধারণ ডাক্তার, আমরা সাধারণ জনগণই, আমরা আসলে ভেতরের কথা জানি না। আমলাতান্ত্রিক জটিলতার কথা অনেক বলা হচ্ছে, এই জটিলতা আসলে কতটুকু যৌক্তিক আপনারা যেমন জিজ্ঞেস করছেন যে আমাদের আন্দোলনটা কতটুকু যৌক্তিক, আমরাও প্রশ্ন রাখতে চাই যে এই আমলাতান্ত্রিক জটিলতাটা আসলেই কতটুকু যৌক্তিক। আসলেই কি সরকারের টাকা নাই? বিভিন্ন জায়গায় এদিক ওদিক বালিশ কেনা, অমুক কেনা, তমুক কেনা, এই ট্যুর ওই ট্যুরে তো অনেক টাকা খরচ হয়। তাহলে ডাক্তারদের এই যৌক্তিক দাবিটা আপনারা মানবেন না কেন? আজকে ডাক্তাররা যদি আমরা খেয়ে পরে একটু ভালো বাঁচতে পারি, আমরা রোগীদেরকে ভালো সেবা দিতে পারি, তাহলে সেটা তো দেশের উপকার, জনগণের উপকার। তাহলে এই দিকে আমাদের সরকার ইনভেস্ট করবে না কেন? এই দিকে প্রায়োরিটি দেবে না কেন? যেটা জরুরি কম সেই দিকে মনোযোগ দিয়ে যেটা জরুরি বেশি সেই দিকে তারা কেন অবহেলা করছে? এটাই আমাদের প্রশ্ন। আপনাদের থ্রুতে আমরাও এই প্রশ্নটা করতে চাই যে আসলে সমস্যাটা কোথায়, আমাদেরকে তাহলে সমস্যাটা খুলে বলেন অ্যাটলিস্ট। কিন্তু সেটাও বলছেন না, আমাদের দাবিও মেনে নিচ্ছেন না। আমরা কয়দিন পর পর আন্দোলন করছি, আমাদের সব কিছু হ্যাম্পার হচ্ছে, রাস্তাঘাটে মানুষজন সাফার করছে, এটা তো আমরা চাই না। আমাদের